গরম গরম ছোলা ভাজা, গরম গরম ছোলা ভাজা। বুন্দেলার বাজারে এই আওয়াজ শুনেই লোকেরা হরিয়ার দিকে চলে আসতো। যারাই ওর ছোলা খেত ওরা প্রশংসা না করে যেতেই পারত না। আরে বাহ বাহ, কি দারুণ ছোলা ভাজা তোমার। এর চেয়ে ভালো ছোলা ভাজা কোথাও পাওয়া যায় না দাদা। তুমি এমন কি দাও এর মধ্যেই ছোলা ভাজায়? আরে ভাই, আমাদের বংশগত স্পেশাল মশলা, সব স্বাদ তো ওই মশলাতেই রয়েছে। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আমাকে 20 টাকার আরো দিয়ে দাও, আমি গিয়ে আমার বউকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওখানে যাতায়াত করা লোকেদেরকে হরিয়া ছোলা ভাজা বিক্রি করত, আর তার ভালোই রোজগার হচ্ছিল। সন্দীপ হরিয়াকে প্রত্যেকদিন দেখত আর রোজ মনে মনে ভাবত, এই হরিয়া না আছে দোকান, না আছে কোনো ভ্যান, তাও কিন্তু ভালোই রোজগার করেও। আর আমাদের দেখো, ঝালমুড়ির দোকান লাগিয়ে বসে রয়েছি, কিন্তু এখানে কোনো গ্রাহকই আসে না। মনে হয় বুন্দেলার লোকেদের ছোলা ভাজা খুব বেশি পছন্দ। হ্যাঁ, তা ঠিকই বলেছ। কেননা তুমিও ছোলা ভাজাই বিক্রি শুরু করো। আরে আমিও তো সেটাই ভাবছিলাম। কালকেই বাজার থেকে ছোলা ভাজা আর মশলা নিয়ে আসি, তারপর দেখব এই হরিয়া আমাদের সামনে কি করে টেকে। সন্দীপ আর তার বউয়ের মনে হচ্ছিল যে ছোলা ভাজা বিক্রি করা খুবই সহজ হবে। পরের দিন সন্দীপ নিজের মুড়ির দোকানে ছোলা ভাজাও রেখে দিল, আর বাইরে ছোলা ভাজার ফটো লাগিয়ে দিল। ফটো দেখে একজন মহিলা তার দোকানে এলো। আরে দাদা, তুমিও ছোলা ভাজা বিক্রি করা শুরু করেছো নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, যদি বলো তাহলে বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দাও। আজ তোমার হাতের ছোলা ভাজাই খাওয়া যাক। হরিয়া দাদার মতো ভালো নয় তোমার ছোলা ভাজা। তারপর আরো অনেক লোকেরা সন্দীপের ছোলা ভাজা খেলো, কিন্তু সবাই সন্দীপকে এই কথাটাই বলল। আর কিছুক্ষণ পর যখন হরিয়া ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছলো, তখন সমস্ত গ্রাহক তার কাছেই চলে এলো। দাদা, আমাকে 20 টাকা দিয়ে দাও। আমাকেও। গ্রাহকদের এরকম দৌড়তে দেখে সন্দীপ আরো হিংসে করতে লাগলো। হরিয়া যে গ্রাহকদের উপরে কি জাদু করেছে কে জানে। শুনলে না, ওর মশলায় জাদু রয়েছে। আর আমি তো এটাও শুনেছি যে এটা ওর খানদানি মশলা। ওর বাবা দাদু বলে গেছিলেন। তাহলে তাহলে আমরা এখন কি করি? তুমিও ওই মশলাটা বানাতে শিখেই যাও না কেন, তাহলে সমস্ত গ্রাহক তোমারই। আরে, শেখাটাকে তুমি এতটাই সহজ মনে করেছো? সহজ তো না বটেই, কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। মধু সন্দীপের কানে নিজের আইডিয়া বলল, আর দুজন হাসতে লাগলো। পরের দিন হরিয়ার বাড়ির বাইরে 15 বছরের একটা ছেলে ভিক্ষে চাইতে এলো। ও হরিয়ার দরজায় ঠকঠক করলো। এই যে কাকু, একটু খাবার দিয়ে দাও না আমাকে, দুদিন ধরে কিছু খেতে পাইনি। হরিয়া খুব দয়ালু ছিল। ও সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে গেল আর ওই বাচ্চাটার জন্য খাবার নিয়ে এলো। ওই বাচ্চাটা তাড়াহুড়োয় খাবার খেলো, আর তারপর হরিয়া ওকে জিজ্ঞাসা করলো, এই যে তুমি এখানে একা একা কি করছো? তোমার মা বাবা কোথায়? বাবা বাবা তো ছোটবেলাতেই মারা গেছে, আর মা মারা গেছে 2 মাস হয়েছে। সেদিন থেকে আমি এদিক ওদিক কাজের জন্য ঘুরে বেড়াচ্ছি না কে এখন, কিন্তু কিন্তু আমাকে কেউ কাজে নিচ্ছে না। আরে 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 আরে, তুমি কান্নাকাটি করো না, আমি আছি তো। তুমি আমার কাছে কাজে লেগে পড়ো, আমি তোমাকে পেট ভরে খেতে দেব, আর তুমি এখানে আমার সঙ্গে থাকতেও পারো, ঠিক আছে? তুমি তুমি ভগবান। আরে আরে আরে, তুমি কেঁদো না। এমনিতে তোমার নামটা কি বলো তো? মুরলী শর্মা। হ্যাঁ, ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এখানে তোমার কোনো জিনিসের অভাব থাকবে না। ধন্যবাদ কাকু, অনেক অনেক ধন্যবাদ। হরিয়া অনাথ মুরলীকে আশ্রয় দিল।
হরিয়া মুরলিকে বাজারে নিয়ে যেত আর বাড়িতে ছোট্টখাটো কাজও করাতো। এই নাও 1 কিলো টমেটো নিয়ে এসো, আর এই 10 টাকাটা তুমি নিজের কাছে রেখে দাও। তোমার যদি কিছু খেতে ইচ্ছা হয় তুমি খেয়ে নিও, ঠিক আছে? ধন্যবাদ কাকু। কিছুদিনের মধ্যেই হরিয়া আর মুরলির ভালোই মেলামেশা হয়ে গেল। হরিয়া সব সময় নিজের মশলা রান্নাঘরের দরজা বন্ধ করেই বানাতো, কিন্তু একদিন মুরলি রান্নাঘরের জানালা দিয়ে সবকিছু দেখে ফেলল। কিছুক্ষণ পর মুরলি হরিয়ার কাছে এলো। আমি চলে যাচ্ছি। আরে কিন্তু কোথায়? ওই আমি বাজারে আমার কাকার মেয়েকে দেখতে পেয়েছি। সে কে? ওই তো ওই মধু দিদি, বাজারে ওনার ঝালমুড়ির দোকান রয়েছে। সে কি? তুই তাহলে সন্দীপের শালাবাবু? তাহলে আগে বলিসনি কেন? আজকে বাজারে দিদিকে দেখতে পেলাম তো। দিদি যখন মায়ের কথা শুনলো তখন খুব কান্নাকাটি করলো, আর আমাকে বাড়িতে রাখার জন্য রাজিও হয়ে গেল। আমি আর তোমার উপরে বোঝা হয়ে থাকতে চাই না। আমার এত খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। হরিয়া বুঝে গেছিল যে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। মুরলিকে মধু পাঠিয়েছিল হরিয়ার মশলার রহস্য জানার জন্য। মুরলি আর মধু মিলে ওই মশলা তৈরি করলো। একবার খাবে তাহলে বারবার চাইবে। গরম গরম ছোলা ভাজা স্পেশাল মশলা দিয়ে। একটা বানিয়ে দাও দাদা, দেখা যাক তোমার স্পেশাল মশলা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সন্দীপ ছোলা ভাজায় ওই মশলা মিশিয়ে দিল। এই নাও। ঝাল, ঝাল! আরে বাপরে, কি ঝাল রে বাবা! মধু ওই মহিলাকে জল খাওয়ালো। আরে এটা স্পেশাল মশলা নাকি শুধু লঙ্কার গুঁড়ো? এত ঝাল! তোমরা কি আমাকে মারতে চাও নাকি? ওই মহিলা সন্দীপ আর মহিলাকে উল্টো পাল্টা শুনিয়ে চলে গেল। সন্দীপ আর মধু মুরলির দিকে তাকালো। কিন্তু আমি তো সবকিছু ঠিকঠাকই করেছিলাম। তখনই ওখানে হরিয়া চলে এলো। শোনো খোকা, তুমি সবকিছু ঠিকঠাকই করেছো, কিন্তু আমি তোমাকে ভুল দেখিয়েছি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ তোমায় দেখতে যথেষ্ট স্বাস্থ্যবান। একটা গরিবের ছেলে কি করে এত স্বাস্থ্যবান হতে পারে? এই শোন সন্দীপ, তুই আমার মশলার রহস্য জানতে চাস, তাই না? কিন্তু সেটা আমি তোকে কখনো বলবো না। কিন্তু হরিয়া খুব বুদ্ধিমান ছিল, ও মশলার রহস্যই থাকতে দিল। অঙ্কিলা অরুণাচল প্রদেশের একটা গ্রামে থাকত, যেটা চায়নার খুব কাছাকাছি ছিল। অঙ্কিলার পরিবারে তার বুড়ো মা আর 3টে ছোট বাচ্চা ছিল। অঙ্কিলার পরিবারের খরচা খেতিবাড়ি করে হতো, কারণ অঙ্কিলার গ্রাম চায়নার কাছে ছিল। তাই অঙ্কিলার মোমোজ, চাউমিন, ভেজ হাক্কা নুডলস, মনচাও স্যুপের মতো চাইনিজ জিনিস খুব ভালো করে বানাতে জানতো। অঙ্কিলার মা খেতে কাজ করত, আর অঙ্কিলা বাড়িতে থেকেই খাবার বানাতো। কি হলো মা, আজ তুমি লেট হয়ে গেলে? অনেকগুলো গ্রামবাসীর সাথে সাথে আমাদের ক্ষেতও মিলিটারিতে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। কিন্তু যদি আমাদের ক্ষেত যায় তাহলে আমরা টাকা পয়সাও তো পাবো। কোনো জিনিস আমাদের কাছে থাকলে আলাদাই ব্যাপার, পয়সা তো হাতে আসতেই খরচা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, ইনকামের অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আজ আমি মোমোস বানিয়েছি, এসো খাও। দিদি, তুমি খুব ভালো মোমো তৈরি করো, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। ছোটুয়া, মোমোস তো খুব খাচ্ছিস, এটা বল গণিতে কত নাম্বার পেয়েছিস? 10-এর মধ্যে 0 গোল্লা। অঙ্কিলা, তুই ওকে পড়াশোনা করাস না। যদি এই অবস্থায় থাকে তাহলে ও পাস হবে না। মা, ওকে কোনো ভালো টিউশনের দরকার, আমি পড়ালেও পড়েই না। পরের দিন বিকেলবেলা বাড়িতে এসে মা বলল, অঙ্কিলা, আমাদের জমিন চলে গেল, 2 লাখ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা কি গ্রামে কোনো কাজ শুরু করি? গ্রামে তো কোনো কাজ নেই, আমি শহরে চলে যাচ্ছি। কোনো কাজ সেট হয়ে যাবে, তখন আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুই কোন শহরে যাবি? আমি দিল্লি চলে যাই। তুই বিশাখাপট্টনম চলে যা, ওখানে আমাদের গ্রামের একজন কাজ করে। অচেনা জায়গায় কোনো চেনাশোনা লোক থাকলে ভালো হয়।
অঙ্কিলা অন্ধ্রপ্রদেশে সমুদ্রের কিনারায় শহর বিশাখাপট্টনম পৌঁছায় আর নিজের গ্রামের ছেলে নরেন্দ্রের সাথে দেখা করে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, তুমি আমাকে এখানে কাজ দেওয়াবে? তুমি কি কি করতে পারে বলো তো? আমি সমস্ত চাইনিজ ফুড বানাতে জানি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, ওখানে মোমো তৈরি করার কারিগরের খুব দরকার রয়েছে। আমি আমার মালিকের সাথে কথা বলে নিচ্ছি। নরেন রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর সাথে কথা বলল আর অঙ্কিলা মোমোস বানানোর কাজটা পেয়ে গেল। রেস্টুরেন্ট সমুদ্রের কিনারাতেই ছিল। লোকেরা বিচে ঘুরতে আসতো আর খাবার দাবারও খেত। অঙ্কিলার হাতের টেস্টি মোমোস লোকেরা খুব পছন্দ করে। রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর রোজগার খুব বাড়ছিল, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে বিষ্ণু নিজের ওয়ার্কারদের স্যালারি বাড়াচ্ছিল না। ও অঙ্কিলাকে শুধু 10,000 দিত। অঙ্কিলার জন্য সেভিংস করা আর বাড়িতে টাকা পাঠানো খুব মুশকিল হচ্ছিল। আমি এখানে এসেছি 6 মাস হতে চলেছে, আমি বাড়িতে এখন পর্যন্ত 8-10 হাজারই পাঠাতে পারছি। মায়ের জন্য খরচা করা খুব মুশকিল হচ্ছে নিশ্চয়ই। পরের দিন অঙ্কিলা রেস্টুরেন্টের মালিককে বলল, আঙ্কেল, আমার স্যালারি 15,000 করে দিন, আমি বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাহলে আমি কি করব? আমি কি তোমার পরিবারকে চালানোর জন্য ঠেকা নিয়ে রেখেছি? আমি তোমাকে কাজে রেখেছি, এটাই তোমার উপরে আমার বিশাল বড় উপকার। মাইনে বাড়াতে পারবো না, যাও গিয়ে নিজের কাজ করো তো। সেই সময় অঙ্কিলার কাছে অন্য কোনো বিকল্প ছিল না, সেই জন্য সে রেস্টুরেন্টে কাজ করা জারি রাখলো। রেস্টুরেন্টের কাছে প্রায় সময় একটা কুকুর আসতো। অঙ্কিলা তার নাম মতি রেখেছিল। মতি যখনই আসতো অঙ্কিলা তাকে 2টো মোমোস খাওয়াতো। একদিন রেস্টুরেন্টের মালিক অঙ্কিলাকে কুকুরকে মোমোস খাওয়াতে দেখে নেয়। মোমো তৈরি করার জিনিসপত্র তোমার বাপের পয়সা দিয়ে আসে না, যে কুকুরকে তুমি মোমো খাওয়াচ্ছ। হ্যাঁ, 2টো মোমোস কুকুর খেয়ে নেবে, তাহলে আপনার কেন লোকসান হবে? একটু ব্যাপারে আপনি আমার মা বাবার কথা কেন বলছেন? এই মোমোর পয়সাগুলো তোমার মাইনে থেকে কাটবো। হ্যাঁ। সেই মাসে বিষ্ণু অঙ্কিলাকে শুধু 8,000 টাকা দিল। রেস্টুরেন্টের মালিকের কঠোর ব্যবহারের কারণে অঙ্কিলা একটা নির্ণয় নিল। অঙ্কিলা নরেনকে বলল, আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এখন আমি নিজের বিজনেস স্টার্ট করব। কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি জিনিসপত্র কিনতে হবে তো, আর একটা কাউন্টারও যে লাগবে, তাই না? যেগুলো রেখে তুমি মোমো বিক্রি করতে পারবে। তা তোমার কাছে ইনভেস্ট করার মতন পয়সা আছে তো? কিছু টাকা আছে আমার কাছে, একটু তুমি দিয়ে দাও। অঙ্কিলা সমুদ্রের কিনারায় একটা কাউন্টারে নিজের মোমোস বিক্রি করা শুরু করলো। এখন বিষ্ণুর রেস্টুরেন্টে খুব কম লোক মোমোস খেতে যেত। বিচে ঘোরাফেরা করার লোকেরা বেশিরভাগ অঙ্কিলার মোমোস খেত। অঙ্কিলা এখন প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা রোজগার করে। বিষ্ণু যখন অঙ্কিলার কাউন্টারে ভিড় দেখলো তখন ও চিন্তা শুরু করলো। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার রেস্টুরেন্টেতেই চাইনিজ ফুড বিক্রি হচ্ছিল, কিন্তু এই মেয়েটা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে তুলে দেখছি। যে কোনো দিনও আমার মতন রেস্টুরেন্ট খুলতে পারে। পথের কাঁটা যাতে ও আমার হতে না পারে, সেই জন্য ওকে একেবারে শেষ করে ফেলতে হবে। বিষ্ণু একদিন অঙ্কিলার কাছে গিয়ে বলল, অঙ্কিলা, আমার নতুন কাজের লোক ভালো মোমো তৈরি করতে পারছে না। আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে আবার ফিরে এসো। আমি তোমার মাইনে 2,000 টাকা বাড়িয়ে দেব। না আঙ্কেল, এখন আমি 20,000 টাকা রোজগার করি, আপনার রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। তাহলে তুমি তোমার ব্যবসা আমার রেস্টুরেন্ট থেকে দূরে কোথাও সরিয়ে নাও। কেন করে নেব? বিচের সমস্ত জমিন কি আপনার বাবার নাকি? অঙ্কিলার মুখ থেকে কড়া জবাব শুনে বিষ্ণু প্রচন্ড রেগে ওঠে। আপনি মোমোস ছাড়া অন্য জিনিসও বিক্রি করেন, ওদের উপরে ফোকাস করুন। আর যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট অন্য কোথাও শিফট করুন। এতদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছে শুধু মাইনেই চাইছিল, আর এখনই আমার মুখে মুখে উত্তর দিচ্ছে। এর অহংকারকে আমি যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম বিষ্ণুচন্দ্র দেশাই নয়। সেই রাতে অঙ্কিলা যখন নিজের রুমে যায় তখন 2জন লোক তাকে ধরে ফেলে। তুমি যদি তোমার ব্যবসা বিষ্ণু দাদার ওখান থেকে না সরাও তাহলে কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য একেবারেই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হাত কিন্তু বিশাল লম্বা, মনে রেখো। তোমার পরিবারের উপর আমাদের কড়া নজর থাকছে। 2জন লোক অঙ্কিলাকে ধমকি দিয়ে চলে যায়। অঙ্কিলা অনেকক্ষণ পর শ্বাস নিতে পারলো। অঙ্কিলা ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে। তুই ভয় পাস না বাবু, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না, তুই নিজের কাজ জারি রাখ, তুই এক্ষুনি পুলিশের কাছে যা। অঙ্কিলা পুলিশের কাছে গিয়ে FIR করে। পুলিশ বিষ্ণুর কাছে যায়।
বিষ্ণু দাদা, আপনি এখানকার সম্মানীয় মানুষ একজন। আপনি কি কারুর প্রাণ নিয়ে খুনি হতে চাইছেন তাহলে? হ্যাঁ, আরে না 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 ইন্সপেক্টর বাবু, কারুর প্রাণ নেওয়ার আমার কোনো সংকল্প নেই তো। আমি তো শুধুমাত্র ওই মেয়েটাকে একটু ভয় পাওয়াতে চাইছিলাম। এরকম লোককে ভয় দেখানো, হুমকি দেওয়ার কাজ একদম করবেন না, না হলে আইনকে কিন্তু এই ব্যাপারে কাজ করতে হবে। ওই মেয়েটাকে নিজের মতন ব্যবসা করতে দিন, ঠিক আছে? পুলিশের যাওয়ার পর বিষ্ণু ভাবতে শুরু করলো। শক্তি দিয়ে দেখছি কাজ হবে না, আমি বিপদে পড়তে পারি, বুদ্ধি খাটাতে হবে আমাকে। কিছুদিন পর অঙ্কিলার কাছে একটা মেয়ে আসে। হ্যালো ম্যাম, আমি হিন্দুস্তান পে কোম্পানি থেকে এসেছি। প্লিজ আপনি আমাদের কোড স্ক্যানার লাগিয়ে দিন। এর জন্য তো টাকা যাবে, এটা ফ্রি আছে। আপনি আমাকে আপনার মোবাইল দিন, আমি এক্ষুনি অ্যাকাউন্ট লিংক করে দিচ্ছি। অনেকগুলো কাস্টমার্স অনলাইন পেমেন্ট করার কথা বলতো, সেই জন্য অঙ্কিলা ভাবলো যে ওকে স্ক্যানার লাগিয়ে নেওয়া উচিত। অঙ্কিলা নিজের মোবাইল মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা একটা হ্যাকার ছিল, যাকে বিষ্ণু পাঠিয়েছিল। মেয়েটা অঙ্কিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ করে দেয়। এই নিন, হয়ে গেছে। পরের দিন অঙ্কিলা নিজের এটিএম থেকে টাকা বার করতে গেল, তখনও জানতে পারলো ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। অঙ্কিলা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল আর নিজের অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। ব্যাংকওয়ালারা তাকে বলল যে তার সাথে অনলাইন ফ্রড হয়েছে। অঙ্কিলা বুঝতে পেরে যায় যে হিন্দুস্তান পেওয়ালি মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে। অঙ্কিলা পুলিশ স্টেশনে মেয়েটার রিপোর্ট লিখিয়ে দেয়, কিন্তু মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে বিষ্ণু অঙ্কিলার কাউন্টারও চুরি করিয়ে দিল, যাতে অঙ্কিলার সমস্ত জিনিস রাখা ছিল। অঙ্কিলার কাছে এখন ইনভেস্টমেন্টের টাকাও ছিল না, আর নাই কোনো জিনিস। ও কাঁদতে কাঁদতে নরেনের কাছে গেল। আমি বরবাদ হয়ে গেছি নরেন। আরে কি হলো অঙ্কিলা, তুমি কাঁদছো কেন? অঙ্কিলা নরেনকে সমস্ত ঘটনা শোনালো। তুমি কি আমাকে 10,000 টাকা দিতে পারবে? নরেন দুদিন আগেই গ্রাম থেকে এসেছিল। আমাকে ক্ষমা করে দিও অঙ্কিলা, আমি পরশু নিজের বোনের বিয়ে দিয়ে এসেছি। আমার সব পয়সা বিয়েতেই খরচ হয়ে গেছে গো। অঙ্কিলা বিচে বসে কাঁদতে শুরু করলো। তক্ষুনি ওখানে সেই কুকুর মতি এলো, যাকে অঙ্কিলা মোমোস খাওয়াতো। আজ আমার কাছে তোকে খাওয়ানোর জন্য কিছুই নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি। মতি হঠাৎ করে একটা দেবতায় পরিণত হয়। আমি সমুদ্রের দেবতা বরুণ, আর কুকুরের রূপ ধারণ করে বিচে ঘোরাফেরা করে মানুষের পরীক্ষা নিই। আপনি আমাকে দর্শন কেন দিলেন? আমি তো কখনো পুজো পাঠও করি না। ঈশ্বর সবসময় কোনো জীবিত প্রাণী রূপ ধারণ করেই পরীক্ষা নিতে আসেন। বরুণ দেবতা অঙ্কিলাকে কিছু বীজ দিলেন। এই বীজগুলো সমুদ্রের বালিতে ছড়িয়ে দিও। সেখান থেকে যে চারাগুলো বেরোবে সেখান থেকে মোমো বেরিয়ে আসবে, আর সেই মোমোগুলো শুধুমাত্র তুমিই নিতে পারবে। এইটুকু বলে বরুণ দেবতা গায়েব হলেন। অঙ্কিলা বীজগুলো মাটিতে পুঁতলো, আর পরের দিনই গাছ চলে এলো, যার মধ্যে মোমোজ লেগেছিল। অঙ্কিলা মোমোজগুলো নিল আর একটা পাত্রে জমা করলো, আর মোমোজ বিক্রি করতে শুরু করলো। ওই মোমোজে সেম টেস্ট ছিল যেটা অঙ্কিলার বানানো মোমোজে ছিল। বিষ্ণু যখন জানতে পারলো যে অঙ্কিলা মাটিতে মোমোজের গাছ উঠিয়েছে, তখন সে রাত্রিবেলা মোমোজ ভাঙতে গেল। বিষ্ণু নিজের পুরো শক্তি লাগালো, কিন্তু একটাও মোমোজ ভাঙলো না, আর না গাছ মাটির থেকে উঠলো। বিষ্ণু বাজার থেকে কিছু বিষাক্ত পোকা আনলো, যেগুলো ফসল খারাপ করে। ও মোমোজের গাছের মধ্যে ওই পোকাগুলো ছেড়ে দিল। এইবার হবে আসল খেলা। কিন্তু তা সত্ত্বেও একটা সমুদ্রের ঢেউ আসলো আর সমস্ত মোমোজের গাছ থেকে পোকামাকড় নিয়ে গেল। বিষ্ণু একটা ট্রলিতে অনেকগুলো লাকড়ি ভরে নিল, আর সে লাকড়িগুলোকে মোমোজের গাছে ফেলে দিল, আর তারপর সে তার উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। বিষ্ণুর মনে হলো এখন কাজ হয়ে যাবে, কিন্তু তক্ষুনি বিচে খুব জোরে বৃষ্টি শুরু হলো, আর আগুন বুঝে গেল। এই বৃষ্টিটাকে এখনই নামতে হলো। তক্ষুনি নরেন ওখানে পৌঁছে গেল। এসব আপনি এখানে কি করছেন বাবু? অঙ্কিলা তো আমাকে বলেই ছিল যে এই মোমোগুলো কোনো ঈশ্বরের বরদান, কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আরে আমি হলাম নাস্তিক, আমি এইসব দেবতাদের কথা শুনে আর বরদানের কথা শুনে কোনো ভয় পাই না, বুঝেছো? আমি আমার জীবনে সবকিছু অর্জন করেছি নিজে পরিশ্রম করে, আর আমি তোমাকে অঙ্কিলার এই ফ্রি মোমোগুলোকে শেষ করে দেখাবো। হ্যাঁ, তক্ষুনি অঙ্কিলা ওখানে পৌঁছায়। বিষ্ণু আঙ্কেল, আপনি আমার মোমোজের গাছগুলোকে লোকসান কেন করছেন? নয়তো আমি আবার পুলিশের কাছে যাব আর আপনার নামে এফআইআর করব। যদিও বারবার পুলিশের কাছে চলে যায় তাহলে আমার ইমেজ একেবারে নষ্ট হবে।
এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি ভুল বুঝছো অঙ্কিলা, আমি তো শুধুমাত্র এখানে এই মোমোগুলোকে দেখতে এসেছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। নরেন, তুমি আমার সঙ্গে চলো তো। বিষ্ণু নরেনকে নিজের সাথে নিয়ে বাড়িতে পৌঁছলো। নরেন, একটা কাজ করে দে আমার হয়ে তুই। কিরকম কাজ? তুই তোর গ্রামে যা তো, আর যেভাবেই হোক অঙ্কিলার মা আর ওর ভাইকে অসুস্থ করে তোল যা তো। ওরা যেই একবার অসুস্থ হয়ে যাবে না, তখন অঙ্কিলাকে ওদের দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরতেই হবে। আর এমন ভাবি অঙ্কিত আমার রাস্তা থেকে সরে যাবে, তাই না? আর এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো রে। আর তুই যদি বারণ করেছিস না, তাহলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। নরেন খুব মুশকিলে ছিল, সেই রাত্রিবেলাও ঘুম হলো না। হ্যাঁ ঈশ্বর, এখন আমি কি করি? কাজ তো আমি ছাড়তে পারবো না। আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মরবে যে। মালিক যা বলেছে সেটা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরে যা হবে সেটা আমি দেখে নেব। এই পাপটা তো আমি আর নিজে থেকে করছি না, তাই না? আমি বাধ্য হয়ে এই পাপ করতে হচ্ছে আমাকে। ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। নরেন নিজের গ্রামে গেল আর অঙ্কিলার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে গেল। অঙ্কিলার মা নরেনের মাসি ছিল। মাসি, আমি একটা নতুন মোটর বাইক কিনেছি, তার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি। অঙ্কিলার মা নরেনকে খুব ভালো করে চিনতো। খুব খুশির ব্যাপার সোনা। আর বলো, বাড়িতে সব ঠিকঠাক তো? আর অঙ্কিলা কেমন আছে? বাড়িতে সবাই তো ভালোই রয়েছে, আর অঙ্কিলারও ব্যবসা ভালোই চলছে এখন। আপনার মেয়ে সত্যিই খুব পরিশ্রম করতে পারে। এমন মেয়ে তো যার ভাগ্য ভালো সেই শুধুমাত্র পায়। কিছুক্ষণ কথা বলার পর নরেন চলে যায়। অঙ্কিলার মা আর তার ভাইয়েরা মিষ্টি খেয়ে নিল। ওদের 4 জনেরই জ্বর চলে আসে আর ওরা অসুস্থ হয়ে পড়ল। অঙ্কিলা নিজের পরিবারের দেখাশোনার জন্য বাড়িতে আসতে হলো। এখন আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই গাছগুলোকে উপরে ফেলে দিতে পারবো না তো কি হয়েছে, নষ্ট তো করতেই পারি। বিষ্ণু একটা রোড রোলার আনলো আর রোলার সে গাছের ওপরে চড়ালো, কিন্তু তা সত্ত্বেও গাছের কোনো লোকসান হলো না। রোলার চলে যাওয়ার পর গাছ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তো। বিষ্ণু রাগের চোটে পাগল হয়ে গেল। সে সামনে সেই কুকুর মতিকে দেখলো। বিষ্ণু নিজের রাগ কুকুরের ওপরে নামালো। আজকে আমি এই কুত্তাটাকে জীবন্ত ছাড়বো না। হ্যাঁ, বিষ্ণু কুকুরের ওপর রোড রোলার চড়াতেই যাচ্ছিল, তক্ষুনি কুকুর বরুণ দেবতায় পরিণত হলো। আর বরুণ দেবতা বিষ্ণুকে রোলার সহিত উঠিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। বাঁচাও বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না, আমাকেও বাঁচাও। বরুণ দেবতা তার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু প্রথমে আমার কথা দাও যে অঙ্কিলার কাজে তুমি কখনো বাধাপ্রাপ্ত করবে না। আমি কথা দিচ্ছি, অঙ্কিলার ব্যবসায় আমি কোনো রকম বাধাপ্রাপ্ত করব না। ওর পয়সাও আমি ওকে আবার ফিরিয়ে দেব, আর ওর কাউন্টারটাও। তখন বরুণ দেবতা বিষ্ণুকে তুলে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন আর উনি ওখান থেকে অদৃশ্য হলেন। উনি অঙ্কিলার বাড়িতে পৌঁছলেন আর অঙ্কিলার পরিবারকেও সুস্থ করলেন। অঙ্কিলা শহর ফিরে এলো আর তার কাজকর্ম আগের মতোই চলতে শুরু করলো। ভিকু একটা ছোট পরিবারে ছিল, যার মধ্যেও স্ত্রী মধু আর মেয়ে ছিল মীরা। দিন দিন তোমার রোজগার কমে আসছে। তোমার এই চটের ব্যবসা ছেড়ে কোনো কাজকর্ম করা উচিত, বুঝেছো? অন্ততপক্ষে আমাদের পেটটা তো ভরবে। তুমি তো এটা জানো যে বহু বছর ধরে আমি চাষবাসের ব্যবসা করি। এখন যদি এই ব্যবসা না চলে তাহলে আমি এটা বন্ধ করে দিতে পারবো নাকি? আমার বিশ্বাস আছে যে কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর লোকজন আমার ঠেলা থেকেই চাট কিনতে আসবে। হ্যাঁ হ্যাঁ, যবে থেকে তোমার ঠেলার পাশে ওই রমণীক ঠেলা বসিয়েছে, সমস্ত লোকজন ওর ঠেলাতেই ভিড় জমিয়ে দাঁড়িয়ে থাকে। আমি আর এখন কী বা করতে পারি? আমি ভালো জিনিস দিয়ে ভালো সুস্বাদু চাট বানাই, এর থেকে বেশি কী করব? যা খুশি করো, কিন্তু সংসারে টাকা এনে দাও, না হলে আমি মীরাকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। আমি এখানে না খেয়ে মরতে চাই না। আরে এরকম বলো না, আমি আজ অবশ্যই টাকা নিয়ে আসব। ভিকু নিজের জিনিসপত্র নিল আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল। রাস্তায়ও সবজি বাজারে দাঁড়ালো। আরে ভাই, আমাকে 2 কিলো আলু আর 2 কিলো পেঁয়াজ দাও না, সব ভালো দেখে দিও। আরে ভাই, তুমি তো চাটের ব্যবসা করো না, তাহলে ভালো ভালো আলু পেঁয়াজ কেন কেনো? তোমার তো পচা ঢচা আলু পেঁয়াজ কিনতে হবে, সেগুলো আমি তোমাকে কম দামে দিতে পারি, ভেবে দেখো। না না,
এই চাটের ব্যবসা আমার রুজি রুটি, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি আমাকে ভালো ভালো আলু আর পেঁয়াজি দাও। ঠিক আছে। তখনই রমণীকও সেখানে এলো। আমাকে 3 কিলো আলু আর 3 কিলো পেঁয়াজ দাও। ভালো তো? না না, সস্তারটা। আমি কি থোড়াই নিজে খাবো? আরে ভাই, কিন্তু তুমি তো তোমার গ্রাহককে এটাই খাবে, তাই না? এটা কিন্তু ভালো কথা নয়। আরে কিসের ভালো কিসের মন্দ সেটা তুমি আমাকে শেখাতে এসো না। আমার তো আমি দেখে নেব। তুমি তোমার ঠেলায় ভালো আলু পেঁয়াজ চাট বানাওগে আর নিজেই খাও। এমনিতেও তোমার ঠেলায় কেই বা আসে বলো? ভিকুর মুখটা ছোট হয়ে গেল আর ও সেখান থেকে চলে গেল। ভিকুর পাশে রমণীক নিজের চাটের ঠেলা বসাতো। রমণীকের চাটের ঠেলা খুলতেই সেখানে খরিদ্দারদের ভিড় পড়ে যেত, আর ভিকুর ঠেলায় কেউ আসতো না। আসুন আসুন, সুস্বাদু চাট খেয়ে যান। সিঙ্গাড়া চাট, আলু চাট, পাপড়ি চাট, দই চাট। ভিকু জোরে জোরে খরিদ্দারকে ডাকতো, তবুও কেউ ওর ঠেলায় চাট খেতে আসতো না। আর ওদিকে রমণীকের ঠেলায় ভিড় হয়ে যেত। আরে আগে আমাকে দাও। আরে না, আমি আগে এসেছিলাম, আমাকে দাও। সবাইকে দিচ্ছি, ঝগড়া করো না। নিজের ঠেলার এই অবস্থা দেখে ভিকু সমস্যায় পড়ে গেল। এত চেষ্টা করেও লোকজন এখানে না আসছে। হে ভগবান, এখন তুমি কোনো পথ দেখাও। ভিকু অনেক রাত পর্যন্ত ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজও ওর বিক্রি হলো না। ও মন খারাপ করে বাড়ি ফিরল। আজও বিক্রি হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, আজও রমণীকের ঠেলাতেই সমস্ত ভিড় ছিল। তোমার নিজের চাটের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। এখন তো বাড়িতে খাবারও নেই। এইভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরে যাব। তুমি চিন্তা করো না, কিছু না কিছু হয়ে যাবে। এই কথাটা তুমি গত 6 মাস ধরে বলছো, এখনো কিছু বদলায়নি। যদি তুমি টাকা রোজগার করে না নিয়ে আসো, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব মীরারকে নিয়ে। কিন্তু আমাকে তো কিছুদিন দাও। বাড়িতে শুধু একটু চাল রয়েছে। যদি তুমি কালকে টাকা নিয়ে আসো তাহলে ভালো কথা, না হলে একাই থেকো এই বাড়িতে। আমি আমার মেয়েকে খিদেতে ছটফট করতে দেখতে পারবো না। এমনিতেও আমার বাবা আমাদের দুজনের পেট চালিয়ে নেবে। ঠিক আছে। একদিকে ভিকু ঠেলায় করে চাট বিক্রি না করতে পেরে চিন্তিত ছিল, আর অন্যদিকে বউ ওর সমস্যা আরো বাড়িয়ে যাচ্ছিল। পরের দিন ভিকু প্রতিদিনের মতো চাটের জোগাড় করলো আর নিজের ব্যবসার কাজে বেরিয়ে পড়ল। পথে ওকে আলুওয়ালা ডাক দিল। ও ভাই, আজ আলু পেঁয়াজ নেবে না নাকি? না ভাই, কালকের আলু পেঁয়াজ পড়ে আছে। ঠিক আছে। ভিকু নিজের ঠেলায় পৌঁছালো আর প্রতিদিনের মতন ও ঠেলা খুলে দাঁড়ালো। পাশে রমণীকও ও ঠেলা খুলে দাঁড়ালো, আর রমণীকের ঠেলায় ভিড় জমতে লাগলো। সুস্বাদু চাট নিয়ে যাও, আলু চাট, সিঙ্গাড়া চাট, পাপড়ি চাট, দই চাট, এসো এসো। ও ডাকাডাকি করাতেও কোনো লাভ হলো না। কোনো খরিদ্দারি ওর দোকানে এলো না। ওর মন খারাপ হয়ে গেল আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো। হে ভগবান, এ কেমন দিন দেখাচ্ছ। আজ যদি আমি বাড়িতে টাকা নিয়ে না যাই, তাহলে বাড়িতে খাবার কিছুই থাকবে না। মধু মীরাকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। বুঝতেই পারছি না যে কি করব। তখনই ভিকুর দোকানে একজন বয়স্ক মহিলা এলেন। কি হয়েছে বাবা, কাঁদছো কেন তুমি? এখন আর কি বলবো মা, পরিস্থিতি তো এমন যে সব কিছু ভালো করা সত্ত্বেও কিছুই ভালো হচ্ছে না। আমি ভালো জিনিস নিয়ে আসি, কিন্তু তবুও খরিদ্দাররা ওই রমণীকের দোকানেই চাট খায়। আমার পরিবার না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে। তুমি মন খারাপ করো না বাবা। এই নাও, এটা একটা জাদুর মশলা। যেই তুমি তোমার চাট মশলা এটা মেশাবে, তখনই গ্রাহকরা সবাই চলে আসবে। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভিকু যেই ওই বয়স্ক মহিলার হাত থেকে ওই জাদু মশলাটা নিল, ওই বয়স্ক মহিলা উধাও হয়ে গেল। আরে, উনি কোথায় গেলেন? মা, মা! ভিকু বয়স্ক মহিলাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ওনাকে কোথাও পেল না। ওই মহিলা কোথায় গেল? আর মহিলাটা ছিলই বা কে?
এই মহিলাটা কি সত্যিই জাদু আছে? ভিকু মশলা শিশিটা খুলল আর সামান্য চাট মশলা ওর আলুতে মেশালো। আরও এরকম করতেই সমস্ত ভিড় ওর ঠেলার সামনে এসে জমা হয়ে গেল। আমার একটা দই চাট চাই। আমাকে আলুর চাট, আমাকে ঝাল পাঁপড় চাট। এক্ষুনি দিচ্ছি। ভিকু গ্রাহকদের চাট বানিয়ে দিতে লাগলো আর গ্রাহক বেড়েই যাচ্ছিল। ও একজনকে চাট দিতে দিতে অন্যজন চলে আসতো। আজ প্রথমবার ভিকুর কাছে এতগুলো টাকা এলো। কয়েক ঘন্টার মধ্যে ওর সমস্ত চাট শেষ হয়ে গেল। আর ওদিকে রমণীকের ঠেলায় একটাও গ্রাহক ছিল না। রমণীক রাগে চোখে ভিকুর দিকে দেখছিল। ভিকু ঠেলা বন্ধ করে দিল আর বাড়ি চলে গেল। এই নাও মধুর মা, আজকে রোজগার। এতগুলো টাকা? আর এই নে গুড়িয়া তোর চকলেট। মা দেখো, বাবা আমার জন্য চকলেট এনেছে। আমার সোনা বাবা। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে এলে? ঠেলা থেকে রোজগার করে এনেছি। ভিকু মধুকে জাদু চাট মশলার ব্যাপারে বলল। বাহ, এ তো খুব ভালো কথা। আরে এখন আমাদের ভালো সময় এসে গেছে, এখন থেকে আর খালি হাতে ফিরতে হবে না। কিন্তু যদি এই জাদু মশলাটা শেষ হয়ে যায় তাহলে? তার উপায়ও আছে আমার কাছে। ভিকু একটা মশলা ভর্তি বস্তা নিয়ে এলো আর ওই জাদু মশলাটা ওই বস্তার মধ্যে ঢেলে দিল আর পুরো বস্তা চকচক করতে লাগলো। বাপরে! এখন এই সমস্ত মশলা হলো জাদুর মশলা। এইভাবে আমরা সবসময় জাদুর মশলা বানিয়ে যাব। আর এতগুলো টাকা রোজ ইনকাম করব। পরের দিন থেকে আনন্দ সহকারে নিজের ঠেলা খুলে বসে পড়ল, কারণ ঠেলা খুলতেই খরিদ্দারের ভিড় জমা হয়ে যেত। ভিকু ভীষণ খুশি হলো। কিছুদিন পর রমণীক নিজের ঠেলাটা সেখান থেকে সরিয়ে নিল। এখন ওই এলাকায় শুধুমাত্র ভিকুর চাটেরই ঠেলা ছিল, যেখানে সবসময় খরিদ্দারের ভিড় লেগে থাকতো। আর এই চমৎকারটা ছিল জাদু চাট মশলার।